আসসালামু আলাইকুম। 28 নভেম্বর 2024, এই 28 তারিখ হচ্ছে 2024 সাল। এই দিনে হচ্ছে বিসিএস সার্কুলার প্রকাশিত হয়েছে। আমরা জানি 47তম বিসিএস এর। এই যে 47তম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হলো, এখানে পদ সংখ্যা দেখানো হয়েছে 3487 এবং এখানকার মধ্যে জেনারেল পদ রয়েছে হচ্ছে 627 এবং টেকনিক্যাল বা প্রফেশনাল বা হচ্ছে শিক্ষা ক্যাডার যেটাকে বলা হয় এটা রয়েছে হচ্ছে 2860 বা 2860টা। সো এই যে আমাদের সার্কুলারটা হলো, সার্কুলার হওয়ার পরে আমাদের মনের মধ্যে বেশ কিছু প্রশ্ন আমাদের রয়েছে, বিশেষ করে নতুনদের ক্ষেত্রে ফর্ম ফিল আপের যোগ্যতা কি, তারপর ক্যাডার চয়েস নিয়ে বেশ কিছু কথা রয়েছে। সো এই সব কথা নিয়ে আজকে আমি আলোচনা করার ট্রাই করব। হোপফুলি আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনার এই যে ফর্ম ফিল আপ সংক্রান্ত যে তথ্যাবলী প্লাস ক্যাডার চয়েস নিয়ে যে ঝামেলা, এগুলো আপনাদের দূর হয়ে যাবে। সো আমি যেভাবে আলোচনাটা সাজিয়েছি আজকে, প্রথম কথা হচ্ছে যে বিসিএস কি, এটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। একদম নতুন যারা তাদের জন্য উপকারে আসবে, বাকিরা অনেকেই জানেন। ক্যাডার কত প্রকার, পরীক্ষার মান বন্টন, পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অযোগ্যতা, বয়স এবং স্বাস্থ্য, বিসিএস এর ফর্মের তিনটা যে অংশ থাকে এই তিনটা অংশ, এবং ক্যাডার চয়েস। ফাইনালি সবচেয়ে কনফিউজিং জায়গা আমাদের জন্য ক্যাডার চয়েস। এই জায়গার মধ্যে আমরা অনেক ক্ষেত্রেই অনেক ধরনের ভুল করে থাকি। সো আমি নিজের মতো করে আজকে এই বিষয়গুলো আলোচনা করার ট্রাই করব। ওকে, প্রথমেই আসি যে বিসিএসটা আসলে কি। বিসিএস হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, এটা সংক্ষিপ্ত রূপ। এই যে বিসিএস যে রয়েছে, বিসিএস সংক্রান্ত আলোচনা করার আগে আমরা আগে জানবো যে সরকারি চাকরিটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সামরিক আর একটা হচ্ছে বেসামরিক। বেসামরিক, সামরিক বা মিলিটারি সার্ভিস, বেসামরিক বা সিভিল সার্ভিস। ওকে, সামরিক যেটা রয়েছে সেটাতে আমরা সবাই জানি যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী, এই তিনটা সমন্বয় হচ্ছে সামরিক চাকরিগুলো। আর বেসামরিক যেখানে রয়েছে, এই বেসামরিকের মধ্যে বেশ কিছু জব রয়েছে। একটা হচ্ছে ক্যাডার সার্ভিস, একটা হচ্ছে নন ক্যাডার সার্ভিস, দেন হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, এরপরেও হচ্ছে লোকাল গভর্নমেন্টের যে জায়গাগুলো আছে সেগুলোতেও আরো বেশ কিছু চাকরি রয়েছে। সো এই যে বেসামরিকের যে রয়েছে, চাকরি রয়েছে বা সিভিল সার্ভিসের সার্ভিস যে রয়েছে, সিভিল সার্ভিসের মধ্যে যে বেসামরিক কর্মকর্তাদের বা ক্যাডার যাদেরকে নিয়োগ দেওয়া হয়, এই নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস। এই যে অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়, এটা কিন্তু জাস্ট একটা পরীক্ষার নাম। এই পরীক্ষাটার মাধ্যমে অফিসারকে নিয়োগ দেওয়া হয়। কোন অফিসারদেরকে? সাপোজ একটা সরকারের কাঠামো পরিচালনার জন্য যে অফিসারগুলো দরকার হয়, ক্যাডার, সাধারণত ক্যাডার এবং নন ক্যাডার, এই ক্যাডার অফিসারগুলোকে নিয়োগ দেওয়ার জন্য সাপোজ একটা মন্ত্রণালয়ে এবার এতজন আমার হচ্ছে ক্যাডার অফিসার লাগবে। সো বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই ডাটাগুলো কালেক্ট করে, যে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় বলে যে এবারে বিসিএস এর জন্য 2000 জন আমার বা 2000 প্লাস ক্যাডার লাগবে। এই 2000 প্লাস ক্যাডারের যে পদসংখ্যাটা তৈরি হলো, এই যে চাহিদা লিস্টটা দেয় এরা বিপিএসসি বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনকে। এই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এই পদের চাহিদা অনুযায়ী আয়োজন করে বিসিএস পরীক্ষার। এই যে বিসিএস পরীক্ষাটা হয়, এই বিসিএস এর মাধ্যমে তিনটা ধাপে প্রিলি, রিটেন এবং ভাইভা উত্তীর্ণ হওয়ার পরে নাম্বারের ভিত্তিতে সবচেয়ে বেশি মার্ক যারা পায়, এই ভিত্তিতে 2000 জন ক্যাডার কারা নির্বাচন করে বিপিএসসি। এই যে বিপিএসসি 2000 জন ক্যাডারকে নির্বাচন করলো, আপনারা দেখবেন যে লেখা থাকে প্রথমে ক্যাডার নির্বাচন হয় সুপারিশ প্রাপ্ত। মানে এই যে আমরা জানি যে 40তম বিসিএস সুপারিশ প্রাপ্ত, 41তম বিসিএস সুপারিশ প্রাপ্ত, যতদিন গ্যাজেটেড হয় না ততদিন কিন্তু সুপারিশ প্রাপ্ত থাকে। অর্থাৎ বিপিএসসি এবার জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলবে, আপনি তো আমার কাছে 2000 জন ক্যাডার চেয়েছিলেন, আমি পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে এই 2000 জনকে আপনার কাছে সুপারিশ করলাম। এখন আপনারা ফার্দার যে প্রসিডিউর আছে, এই প্রসিডিউর শেষ করে তাদেরকে জয়েন করায় নেন। সো যার কারণে ওই 2000-এর পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি সকল কার্যক্রম শেষে তারা কিন্তু জয়েন করে এবং গ্যাজেটেড অফিসার হয়ে যায়। যখন অফিসার হয়ে যায় বা গ্যাজেটেড হয়ে যায়, তখন কিন্তু আর সুপারিশ প্রাপ্ত কথাটা লাগে না। অর্থাৎ এই যে বিপিএসসি যে প্রতিষ্ঠানটা রয়েছে, বা আমরা শর্টকারে পিএসসি বলি, পিএসসি বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার সার্ভিসে যারা রয়েছে বা ক্যাডার সার্ভিসের অফিসারগুলো ডিটেক্ট করে বা হচ্ছে ওনারা সুপারিশ করে। এটাই হচ্ছে মূলত বিসিএস। তাহলে বিসিএস হচ্ছে ক্যাডার প্রাপ্তির জন্য যে পরীক্ষাটা হয়, এটাই হচ্ছে আমাদের বিসিএস পরীক্ষা। এখন বিসিএস এ দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, বিসিএস আসলে ক্যাডার কত ধরনের রয়েছে? আমরা অনেকেই জানি, যারা জানি না তারা হচ্ছে জানো মূলত 3 ধরনের ক্যাডার রয়েছে। হ্যাঁ, আর টোটাল ক্যাডার কিন্তু 26টা, কিন্তু এই 26টার মধ্যে 3টা ধরন রয়েছে। কি কি ধরন? একটা হচ্ছে সাধারণ ক্যাডার, সাধারণ, একটা হচ্ছে শিক্ষা ক্যাডার, আর একটা হচ্ছে টেকনিক্যাল বা প্রফেশনাল। হ্যাঁ, টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার। এখন সাধারণ ক্যাডার কোনগুলো? আমরা সাধারণত সবচেয়ে পাওয়ারফুল যে ক্যাডারগুলো, পুলিশ প্রশাসন, আমরা জানি ম্যাজিস্ট্রেট, তারপর ফরেন, এগুলো হচ্ছে সাধারণ ক্যাডার। আসলে সাধারণ ক্যাডার কেন বলা হয়? কারণ এই ক্যাডার সার্ভিসে যোগদানের জন্য আপনাকে
স্পেসিফিক ভাবে কোনো সাবজেক্টে পড়াশোনা করতে হবে না বা সাবজেক্টের কোনো বাইন্ডনেস নাই। আপনি যে কোনো সাবজেক্টে অনার্স করেন, যে কোনো ইউনিভার্সিটিতে করেন, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, জাতীয় ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি হোক বা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, যে কোনো জায়গা থেকে আপনি যদি অনার্স আপনার যোগ্যতা থাকে 4 বছর মেয়াদি, অথবা ডিগ্রি কমপ্লিট করে যদি মাস্টার্স কেউ দেয়, তাহলেই কিন্তু এই যে সাধারণ ক্যাডারগুলোর জন্য লড়তে পারবে। এটা সবচেয়ে পাওয়ারফুল ক্যাডার এবং বাংলাদেশের মোটামুটি 80 to 90% স্টুডেন্টই কিন্তু এই ক্যাডারের জন্যই হচ্ছে লড়ে বা এই ক্যাডারের জন্যই চেষ্টা করে, কারণ এখানে সাবজেক্টের বাইন্ডনেস নাই এবং এই ক্যাডারগুলো মোটামুটি আমরা সবাই জানি যে পাওয়ার হোল্ড করার পাশাপাশি সামাজিক মর্যাদা অনেক বেশি। এরপরে হচ্ছে শিক্ষা ক্যাডার, সাধারণত ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বা হচ্ছে যে কলেজগুলো রয়েছে বা হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো রয়েছে, সেখানের মধ্যে নিজের সাবজেক্টের যদি ওখানে সাবজেক্ট থাকে, যেমন আমি সমাজবিজ্ঞান থেকে পড়াশোনা করেছি বা বোটানি থেকে পড়াশোনা করেছি বা জুলজি থেকে পড়াশোনা করেছি, ওই কলেজের মধ্যে আমার কিন্তু আছে, প্রত্যেক বছর এই সাবজেক্টগুলো টিচার নেওয়া হয়। এই টিচারগুলো নেওয়া হয় হচ্ছে শিক্ষা ক্যাডারের মাধ্যমে। আর টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার কোনগুলো? আমি ডাক্তারি পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, এই সাবজেক্টের রিলেটেড এই ক্যাডার এবার নেওয়া হবে। এই ক্যাডারগুলোকে বলা হয় হচ্ছে টেকনিক্যাল বা প্রফেশনাল। এখন আমার যদি সাবজেক্ট থাকে বিসিএস এর মধ্যে ওই টেকনিক্যাল বা শিক্ষা ক্যাডারের মধ্যে, তখনই কেবলমাত্র আমি এই শিক্ষা ক্যাডার বা টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারে ফর্ম পূরণ করতে পারবো। কিন্তু আমার যদি এই ক্যাডার না থাকে বা ওই সাবজেক্ট না থাকে ওই রিলেটেড, তাহলে আমাকে কিন্তু সাধারণ ক্যাডারেই হচ্ছে করতে হবে, জেনারেল ক্যাডারে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আবার যারা শিক্ষা বা প্রফেশনাল ক্যাডারে অ্যাপ্লাই করে তারা কিন্তু সাধারণ ক্যাডারেও অ্যাপ্লাই করতে পারে। অর্থাৎ যাদের বিসিএস এর সাবজেক্ট রয়েছে তারা শিক্ষা বা টেকনিক্যাল ক্যাডারেও অ্যাপ্লাই করতে পারে, আবার বোথ অর্থাৎ সাধারণের জন্য এই ক্যাডারগুলোর জন্য আবার শিক্ষা বা টেকনিক্যাল দুইটার জন্য অ্যাপ্লাই করতে পারে, এই জন্য এটাকে বলা হয় বোথ ক্যাডার। আর যাদের সাবজেক্ট নেই তাদেরকে শুধুমাত্র এই জেনারেলে ফাইট করতে হয় এবং জেনারেলের ফাইটটা অনেক বেশি। আমরা দেখতেই পাচ্ছি যে এবারের বিসিএস অর্থাৎ 47তম বিসিএস এ শুধুমাত্র 627টা পোস্ট হচ্ছে আমাদের সাধারণ ক্যাডারের জন্য বা জেনারেল ক্যাডারের জন্য, এবং এই যে 2860টা হচ্ছে টেকনিক্যাল বা শিক্ষা ক্যাডারের জন্য। তো যদিও এগুলাতে কিন্তু ভাগ ভাগ রয়েছে, এই 2860টা কিন্তু একদম সবাই যাদের সাবজেক্ট আছে তারা সবাই পাবে এরকম না। এটার মধ্যে সাপোজ আপনার হচ্ছে বাংলায় নেবে হচ্ছে এবার 80 জন, ইংলিশে নেবে হচ্ছে 100 জন, গণিতে নেবে হচ্ছে 60 জন বা 40 জন, এইভাবে করে করে কিন্তু ক্লাসিফিকেশন দেয়া রয়েছে। সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে জেনারেল ক্যাডার, যেটার জন্য আসলে এত বেশি হাইপ, এই জেনারেল ক্যাডারে আসলে কতগুলো করে পোস্ট এবার রয়েছে 47তম বিসিএস এ। 47 বিসিএস এর কথা যদি বলি, প্রশাসন ক্যাডারে এবার রয়েছে হচ্ছে 200টা সিট, পররাষ্ট্রতে রয়েছে 15টা, পুলিশে রয়েছে 100টা, আনসারে রয়েছে 8টা, নিরীক্ষা ও হিসাবে রয়েছে হচ্ছে কয়টা? 23টা। ওকে, নিরীক্ষা ও হিসাবে রয়েছে 23টা। কর বা ট্যাক্সেশন, বিসিএস ট্যাক্সেশনে রয়েছে 104টা, অডিট এন্ড এক্সাইজ এটা। তারপর হচ্ছে শুল্ক ও আবগারি মানে কাস্টমস ক্যাডারে রয়েছে হচ্ছে 104টা, রেলওয়ে ক্যাডারে 4টা, সমবায় ক্যাডারে 4টা, তথ্য ক্যাডারে হচ্ছে 43টা, ডাক 13টা, পরিবার পরিকল্পনায় হচ্ছে 62টা এবং খাদ্যে হচ্ছে 1টা। মোট হচ্ছে টোটাল 627টা পদ রয়েছে। অর্থাৎ এই 627টা পদের জন্য যে কোনো সাবজেক্ট থেকে পড়া, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়া অনার্স যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তার বয়স 32-এর মধ্যে হয়। এবারে নিয়ম অনুযায়ী আপনারা জানেন হচ্ছে বয়স 32 করা হয়েছে। সো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন গেল বিসিএস কি এবং বিসিএস এর ক্যাডারের কত ধরনের। এখন আসি আমরা পরীক্ষার মানবন্টন, যে জিনিসটা থেকে আমাদের আসলে মেইন যাত্রা শুরু। সো আমরা জানি বিসিএস পরীক্ষা 3টা ধাপে হয়। প্রথমেই হয় হচ্ছে প্রিলি, এই প্রিলি হয় হচ্ছে 200 মার্কের। এরপরে হয় হচ্ছে রিটেন, এই রিটেন হয় হচ্ছে 900 মার্কের। এরপরে হচ্ছে ভাইভা, এই ভাইভা হয় হচ্ছে 200 মার্কের। এই 900 অথবা 1100, কারণ যাদের টেকনিক্যাল বা বোথ ক্যাডার রয়েছে তাদের আরো 200 মার্কের এক্সট্রা পরীক্ষা দিতে হয়। এই যে এই কম্বিনেশনে হচ্ছে বিসিএস পরীক্ষাটা হয়। সর্বপ্রথম হয় প্রিলিমিনারি, যেখানে 200-র মধ্যে সাধারণত আপনারা জানেন কাটমার্কের উপর ভিত্তি করে 10 থেকে 15,000, এবার 40-এ 20-21,000 টেকানো হলো। সো এটার উপর ডিপেন্ড করে হচ্ছে প্রিলিমিনারি টেকানো হয়। তবে প্রিলিমিনারি ফাইনাল ক্যাডার ডিটেকশনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না। অর্থাৎ প্রিলিমিনারি শুধুমাত্র রিটেনের দেওয়ার যোগ্যতা অর্জন বা অযোগ্যতাকে বোঝায়, কিন্তু প্রিলিমিনারির কোনো মার্ক আমাদের ক্যাডার নির্বাচনের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। ওই যে আমি বললাম যে 2000 জন সাপোজ নিবে, সবচেয়ে বেশি মার্ক যে 2000 জনের, সেই 2000 জনকে ক্যাডার দেয়া হয় এত জনের মধ্যে। সো 2000 জনের সবচেয়ে বেশি মার্ক কোনটায়? এই রিটেন এবং ভাইভা। এই রিটেন এবং ভাইভা মিলে সবচেয়ে বেশি মার্ক যে 2000 জনের থাকবে, সেই 2000 জনকে কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা হয়। ওকে, সো এই যে রিটেন রয়েছে, এই রিটেনের মধ্যে আমরা জানি রিটেন হয় টোটাল
900 মার্কের এবং 6টা সাবজেক্টে। বাংলায় হয় হচ্ছে 200 মার্ক, ইংরেজিতে হয় হচ্ছে 200 মার্কের পরীক্ষা, এরপরে ম্যাথে হয় হচ্ছে ম্যাথ এবং মেন্টাল এবিলিটি দুইটা মিলে হয় হচ্ছে 100 মার্কের পরীক্ষা, এরপরে হচ্ছে সায়েন্সে হয় হচ্ছে 100 মার্কের পরীক্ষা, বাংলাদেশ অ্যাফেয়ার্সে হয় 100 মার্কের 200 মার্কের পরীক্ষা এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে হয় হচ্ছে 100 মার্কের পরীক্ষা। এই যে টোটাল দেখা যাচ্ছে 200 200 400 500 600 700 800 900, এই 900 মার্কের পরীক্ষা দিতে হয় যারা জেনারেল ক্যাডারের জন্য কম্পিট করবে। ওকে, তার মানে এই ক্যাডারগুলোতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই 200 মার্কের জন্য কম্পিট করতে হয়। যারা জেনারেল দেবে না, শুধুমাত্র টেকনিক্যাল ক্যাডার দেবে অথবা শিক্ষা ক্যাডার দেবে, তাদের ক্ষেত্রে এই যে বাংলা আপনারা 200 মার্ক দিচ্ছেন, এই বাংলা এখানে 100 মার্কের এক্সাম দিতে হয় এবং এই সায়েন্স যে 100 মার্কের দিচ্ছেন, সায়েন্সে কোনো এক্সাম দিতে হয় না। অর্থাৎ এই যে 100 আর এখানকার 100, 200 মার্ক কমে গেল। এই 200 মার্ক কম হওয়ার ফলে এদের মার্ক হয় 700, আর তাদের সাবজেক্টিভ যে সাবজেক্টের জন্য ক্যাডার তারা হবে, ওই সাবজেক্টিভ 200 মার্কের এক্সাম দিতে হয়, অর্থাৎ তাদেরকেও এই 900 মার্কের এক্সাম দিতে হয়। ওকে, 900 মার্ক, এই 900 মার্কসের এক্সাম দিতে হয় যারা টেকনিক্যাল ক্যাডারের জন্য অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে রিটেনের কথা বলছি। এন্ড ফাইনালি যারা টেকনিক্যাল এবং জেনারেল দুইটাতেই অর্থাৎ বোথের জন্য অ্যাপ্লাই করে, তাদেরকে এই 900 মার্কও দিতে হয়, অর্থাৎ সায়েন্সের যে 100 মার্ক এখানেও দিতে হয় এবং বাংলা 200 মার্ক এটাও দিতে হয়, প্লাস এইটার সাথে সাথে আবার 200 মার্কের তাদের সাবজেক্টিভ একটা এক্সাম দিতে হয়। যার কারণে এখানকার 900 এবং এখানকার 200 মিলে এই টোটাল 1100 মার্কের হচ্ছে এক্সাম দিতে হয় যারা বোথ ক্যাডারে অ্যাপ্লাই করে। হোপফুলি এইটুকু জায়গা ক্লিয়ার। অর্থাৎ যারা শুধু জেনারেল ক্যাডারে অ্যাপ্লাই করে তারা 900 মার্কের রিটার্ন দেবে, যারা শুধু টেকনিক্যাল ক্যাডারে অ্যাপ্লাই করে তারা এই বাংলার 100 মার্ক বাদ আর এখানকার সায়েন্সের 100 মার্ক বাদে 200 মার্কের তাদের সাবজেক্টিভ এক্সাম দেবে, 900 মার্কেরই টোটাল তারা এক্সাম দেবে। আর যারা বোথ এক্সাম দেবে, অর্থাৎ যারা একদম জেনারেল ক্যাডারেও অ্যাপ্লাই করেছে প্লাস হচ্ছে নিজের টেকনিক্যাল ক্যাডারেও, বোথ ক্যাডারে অ্যাপ্লাই করেছে, তাদের জন্য এই 900 মার্কের এক্সট্রা হচ্ছে 200 ভাবে এই যে এই 200 মার্কের এক্সাম দিতে হবে তাদের সাবজেক্টিভ, অর্থাৎ তখন তাদের পরীক্ষা দিতে হবে 1100 মার্কের জন্য। ওকে, সো সাবজেক্টিভের হিসাব সাবজেক্টিভের সাথেই ভাই ভাই হিসাব হয়। মেইন হিসাব হয় জেনারেল ক্যাডার পাওয়ার ক্ষেত্রে এই 900 মার্কের মধ্যে 900তে আপনি কত পেলেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। 900তে যত পাবেন, সাপোজ 900তে আপনি 530 পেয়েছেন আর ওদিকে হচ্ছে ভাইভা 200 মার্ক, এই 200 মার্কের মধ্যে আপনি সাপোজ পেয়েছেন কোনো কারণে 100 মার্ক। হ্যাঁ, এই 530 আর 100 630 হচ্ছে আপনার টোটাল মার্ক। এই টোটাল মার্কটা যে সবচেয়ে বেশি পাবে, এই বেশি থেকে কমের ভিত্তিতে প্রথম 2000 জনকে, 2000 যদি নেয়, এবার যেমন নেবে 627 জন, অর্থাৎ প্রথম 627 জনকে হচ্ছে ক্যাডার হিসেবে, শুধু জেনারেলের কথা বলছি, জেনারেল ক্যাডার হিসেবে ঘোষণা করা হবে। ওকে, এইটুকু জায়গা হোপফুলি আপনারা ক্লিয়ার। সো মার্কের পরে যে জিনিসটা আমরা আসবো একটু পরে, কিন্তু আমি ক্যাডার যে চয়েসের ব্যাপারটা রয়েছে, ক্যাডার চয়েসের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব, কারণ এই জায়গাটা একটু ঝামেলার জায়গা। আপনাদের এই কনফিউশনগুলো যদি দূর হয়ে যায় তাহলে হোপফুলি আপনাদের ফর্ম ফিল আপটার সময় কোনো প্রবলেম থাকবে না। আরেকটা কথা একটু বলে রাখি, যেহেতু হচ্ছে সার্কুলার হয়ে গিয়েছে, আমি চেষ্টা করি হচ্ছে আমার যে ফেসবুক পেজটা রয়েছে প্রিসাইজ পাবলিকেশন, প্রিসাইজ পাবলিকেশন, আমার ছবি দেয়া রয়েছে। হ্যাঁ, এই ফেসবুক পেজে আপনারা কানেক্টেড থাকলে আমি বিভিন্ন টিপস ভিডিওগুলো প্লাস হচ্ছে ফ্রি ক্লাসগুলো আমি আপলোড করার চেষ্টা করি বা হচ্ছে ওই পেজ থেকে নেওয়ার ট্রাই করি। হোপফুলি আপনারা ওইটার দ্বারাই অনেক উপকারী হবেন, হ্যাঁ মানে উপকার পাবেন। এই জন্য যারা প্রিসাইজ পাবলিকেশন পেজটার মধ্যে আপনারা অনেকেই ফেসবুক ঘাটাঘাটি করেন, এটা তো আমার ইউটিউবে ভিডিওগুলো যদিও আমি দেই, তবে ফেসবুক যেহেতু আপনারা সবসময় চালান, এই পেজের মধ্যে থাকলে হোপফুলি আপনারা ওই পেজ থেকে অনেক ধরনের হেল্প পাবেন, কারণ ওখানে আমি লাইভ ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি আমার মতো করে। সো এখন যেটা আমরা আসবো, পরীক্ষার মান বন্টন আমাদের হয়ে গেল। যে জায়গাটা দেখবো এখন পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। আমি আগেই বললাম যে কোনো সাবজেক্টে থেকে যদি আপনি অনার্স করেন, অর্থাৎ হচ্ছে 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি অর্জন করলে, অথবা যে ডিগ্রিতে পড়েছেন ডিগ্রির পরে আবার যদি একটা মাস্টার্স করতে হবে, যে ডিগ্রিতে পড়েছেন তার মাস্টার্স করতে হবে, মাস্টার্স করে আপনারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখানকার মধ্যে সার্কুলারে বেশ কিছু জিনিস দেওয়া রয়েছে, যেমন আপনার অবশ্যই হচ্ছে বাংলাদেশের হতে হবে, নাগরিক হতে হবে, তারপরে কোনো ধরনের মামলায় আসামি হওয়া যাবে না, মানে মামলার আসামি বলতে যে মামলার ফলাফল দিয়ে দিয়েছে যার কারণে আপনার হচ্ছে ফৌজদারি কোনো একটা হয়েছে, জেল হয়েছে বা হচ্ছে আপনি কারাভোগ করেছেন, এই ধরনের মামলায় আসামি হওয়া যাবে না। তৃতীয় কথা, যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিদেশে আছে ভুল করেও বিয়ে করিয়েন না, কারণ সরকারের অনুমতি ব্যতীত যদি বিদেশি কাউকে হচ্ছে বিয়ে করা হয় তাহলে কিন্তু সে বিসিএস দিতে পারবে না, অনুমতির একটা ব্যাপার স্যাপার আছে এখানে। সো হুট করেই কিন্তু শ্রীলঙ্কা থেকে কাউকে নিয়ে এসে বিয়ে করে ফেলেন না, বা পাকিস্তান থেকে কাউকে নিয়ে এসে বিয়ে করে ফেলবেন না, তাহলে কিন্তু বিসিএস দেওয়ার যোগ্যতা হারিয়ে যাবে। সো এই যোগ্যতাগুলোর পাশাপাশি
যেখানে আপনার টেকনিক্যাল বা হচ্ছে প্রফেশনাল ক্যাডারে অ্যাপ্লাই করতে যাবেন, সেখানে অবশ্যই যে নিয়োগটা থাকবে, নিয়োগের যে ইয়েটা থাকবে, ওখানে আপনার সাবজেক্টের জন্য কোনো পোস্ট রয়েছে কিনা সেটা দেখে অবশ্যই আপনাকে টেকনিক্যাল ক্যাডারের জন্য কিন্তু কি করতে হবে, টেকনিক্যাল ক্যাডারের জন্য অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি সাবজেক্ট না থাকে তাহলে শুধুমাত্র জেনারেল ক্যাডারের জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। অনেকেই সবচেয়ে বেশি যে কোশ্চেনটা করেন, ভাইয়া অ্যাপিয়ারের ব্যাপারটা কি, বা আমার এখনো রিটেন পরীক্ষা চলছে 4th ইয়ার ফাইনালের, আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা। এই প্রশ্নটার উত্তর হচ্ছে আপনার এবারের ফর্ম ফিল আপের ডেট হচ্ছে 10 ডিসেম্বর থেকে, 10 ডিসেম্বর থেকে শুরু হবে। 10 ডিসেম্বর সকাল 10টা থেকে কিন্তু শুরু হবে, সকাল 10টা। 10 ডিসেম্বর সকাল 10টা থেকে অ্যাপ্লাই করা শুরু হবে 47 বিসিএস এর জন্য, এবং 31 ডিসেম্বর রাত 11:59 পর্যন্ত, অর্থাৎ 12টার আগ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করা যাবে। এখন এই যে 31 ডিসেম্বরেও যাদের অনার্সের রিটেন পরীক্ষা শেষ হয়ে যাবে, রিটেন ভাইবা না কিন্তু, হ্যাঁ রিটেন পরীক্ষা, এই রিটেন পরীক্ষা যাদের 31 ডিসেম্বরেও শেষ হয়ে যাবে, তারাও এই 47 বিসিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যাদের অনার্স চলমান, আপনাদের ফাইনালের ডেট দিয়ে দিয়েছে যে এত তারিখ থেকে এত তারিখ ফাইনাল, অনার্স ফাইনাল। আপনাদের যদি রিটেন পরীক্ষাটা, ভাইবা বা অন্য কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা না, কিন্তু রিটেন পরীক্ষা মেইন যে পরীক্ষাটা আছে, এই রিটেন পরীক্ষা যদি 31 ডিসেম্বরের মধ্যে বা 31 ডিসেম্বরেও শেষ হয়ে যায়, আপনি এরপরে 12টা পর্যন্ত, রাত 12টার আগ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটাই হচ্ছে অ্যাপিয়ারের সিস্টেম। অর্থাৎ আপনার যদি যে ডেটটা লাস্ট ডেট, এই লাস্ট ডেটের আগে যদি আপনার রিটেন পরীক্ষা শেষ হয়ে যায় অনার্সের, তাহলেই হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে গেল আমাদের পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কিত কথাবার্তা। এরপরে আসি হচ্ছে বয়স এবং স্বাস্থ্য। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। বয়স কি, আমরা জানি যে এখন চাকরির বয়স বাড়ানো হয়েছে, যার কারণে চাকরির বয়স হয়েছে 32 বছর। এই 32 বছরটা কবে থেকে ধরা হবে? 32 বছরটা ধরা হবে 1 নভেম্বর 2024। অর্থাৎ আপনি 1 নভেম্বর 2024 দিয়ে আপনার বয়স হিসাব করবেন। যদি 32 বছর বা এর কম হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ 32 যদি এক বছর একদিনও পার হয়ে যায় আপনি পারবেন না। সাধারণত যাদের জন্ম 1 নভেম্বর 1992 সালে, তারা পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এর আগে যাদের জন্ম তারা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ যার জন্ম 31 অক্টোবর 1992, তারাও কিন্তু সম্ভবত না, তারাও অ্যাপ্লাই করতে পারবে না। আমি সালটা ঠিক লিখেছি কিনা জানি না, এইটা হিসাব করলে সম্ভবত 32 বছরই হওয়ার কথা। সো এই হচ্ছে, আপনারা একটু ক্যালকুলেটরে তারপরে হিসাব করে নেবেন। 1 নভেম্বর 1992 পর্যন্ত যাদের জন্ম, তারা হচ্ছে এই 47 বিসিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ 31 অক্টোবরও যদি হয়ে যায়, মানে 1992 সালের আগে, এই ডেটের আগে, নভেম্বরের আগে যাদের জন্ম, তারা আর কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এই হচ্ছে আমাদের বয়স সম্পর্কিত কথাবার্তা। আর আগে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ইয়ের জন্য বয়সের আরেকটু বেশি ছিল, মানে জেনারেলদের জন্য ছিল 30, ক্ষুদ্র নৃগোষ্ঠী এদের জন্য ছিল 32। তবে এখন 32-এর পরে, আমি ইয়েতে আমার স্কিপ হয়েছে কিনা জানি না, এখন সবার ঢালাও 32, অর্থাৎ আলাদাভাবে কেউ কোনো সুবিধা পাচ্ছে না। এটার পাশাপাশি আমাদের একটা জিনিস রয়েছে বিসিএস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, ওজন এবং উচ্চতার একটা ব্যাপার রয়েছে। ওকে, ওজন এবং উচ্চতার ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট স্টেজ রয়েছে। কি কি স্টেজ? একটা হচ্ছে বিসিএস পুলিশ এবং আনসার। এই দুইটা ক্যাডারের মধ্যে একটু স্পেশাল ভাবে ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। উচ্চতার ক্ষেত্রে যদি আমি বলি, কেন? কারণ হচ্ছে এই দুইটা ক্যাডারের ট্রেনিং হয় এবং বিশাল মাপের, মানে ভারী এবং অনেক কঠিন ট্রেনিং হয়, যার কারণে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা এখানের মধ্যে গুরুত্বপূর্ণ। পুলিশের কথা যদি বলি, পুলিশের ক্ষেত্রে উচ্চতা দেওয়া হয়েছে পুরুষদের ক্ষেত্রে আলাদা এবং নারীদের ক্ষেত্রে অবশ্যই আলাদা। পুরুষদের ক্ষেত্রে উচ্চতাটা দেওয়া হয়েছে, যদি সেন্টিমিটারে হিসাব করেন তাহলে 162.56, এটা সেন্টিমিটার। ওকে, 162.56 মানে প্রায় 5 ফিট 4 ইঞ্চি, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। আর নারীদের ক্ষেত্রে এটাকে দেয়া রয়েছে হচ্ছে 152.40 সেন্টিমিটার, যেটাকে আমরা যদি ফিটে হিসাব করি তাহলে 5 ফিট বরাবর ধরা যায়, 5 ফিট। ওকে, 5 ফিট। সো পুরুষ বা নারীর জন্য
আনসার এবং পুলিশ ক্যাডার, এই দুইটা ক্যাডারে কিন্তু আনসার এবং পুলিশ, অন্যান্য ক্যাডারের কথা এখনো বলিনি আমি, এই দুইটা ক্যাডারে আপনার হাইট হতে হবে পুরুষদের 5 ফিট 4 ইঞ্চি আর মহিলাদের হতে হবে হচ্ছে 5 ফিট। আর ওজনের কথা যদি বলি আমি, ওজনের কথা যদি বলি তাহলে এই দুইটা ক্যাডারের ক্ষেত্রে পুরুষদের ওজন হবে 54.54 কেজি, 54.54 কেজি অর্থাৎ প্রায় 55 কেজি, এবং মহিলাদের ক্ষেত্রে 45.45 কেজি বা প্রায় 46 কেজি এই ওয়েটটা থাকতে হবে। তবে আপনাদের যাদের এই উচ্চতাটা রয়েছে, আপনাদের পছন্দের তালিকায় পুলিশ বা আনসার দিতে চাচ্ছেন, তারা অনায়াসে দিয়ে দেবেন, কিন্তু ওজন যদি এর চেয়ে কম থাকে আপনাদের, তাহলেও আপনারা অবশ্যই দিয়ে দেবেন। সাপোজ আপনার এখানে 54 কেজির দরকার ছেলেদের জন্য, আমার আছে হচ্ছে 52 কেজি, আপনারা অবশ্যই এখন অ্যাপ্লাই করবেন, কারণ অ্যাপ্লাইয়ের সময় কিন্তু এই জিনিসটাকে দেখে না বা জাস্টিফাই করে না। এটা জাস্টিফাই করে আপনি যখন চূড়ান্তভাবে হবেন, সুপারিশ প্রাপ্ত হবেন, তারপরে যে মেডিকেল হয় সেখানে গিয়ে। তো ততদিনে আপনি একটু খাওয়া দাওয়া করে পান্তা ভাত খেয়ে বা হচ্ছে ডিম দুধ খেয়ে মোটা হয়ে যাবেন, সমস্যা নাই এটার জন্য। যার কারণে এটা হচ্ছে এখন এত ভ্যালুয়েবল না। আর উপরের কোনো কথা বলেন, আপনি কত মোটা হন সমস্যা নাই, আপনাকে ট্রেনিং এ নিয়ে গিয়ে শুকায় ফেলবে। সো এটা নিয়ে ওরিড হওয়ার দরকার নাই। তবে ওজনটা, এই উচ্চতাটা খুব স্ট্রিক্টলি এখানে কিন্তু মেনটেন করা হয়, যার কারণে যাদের উচ্চতা 5 ফিট 4 এর নিচে তারা পুলিশ বা আনসারে কিন্তু অ্যাপ্লাই করতে যাবেন না, যারা হচ্ছে বিসিএস এ। কারণ ভুল ইনফরমেশন দিলে বা হচ্ছে কোনো ঠকবাজি কোনো ইনফরমেশন দিলে এটা কিন্তু বিসিএস থেকে আপনাদেরকে বাতিল করে দেবে, এবং এমন ভাবে বাতিল করতে পারে যে পরবর্তী আর বিসিএস এও কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। সো এটা গেল হচ্ছে পুলিশ বা আনসারের ক্ষেত্রে। অন্য যে ক্যাডার গুলো আছে, অন্য আরো 24টা ক্যাডার রয়েছে আমরা জানি, বা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার গুলো যে রয়েছে, এই ক্যাডার গুলোতে হচ্ছে ওজন উচ্চতার কথা যদি বলি, তাহলে পুরুষের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট, আর নারীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি, সম্ভবত, হ্যাঁ 4 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ প্রায় 4 ফিট 8 ইঞ্চি বা 4 ফিট 9 ইঞ্চির কাছাকাছি আর কি, 8.5 ইঞ্চি হলেও হবে এটা। আর ওই ওজনের কথা যদি বলি, তাহলে পুরুষের ওজন অন্য যে ক্যাডার সার্ভিস রয়েছে এটার ক্ষেত্রে 50 কেজি প্রায়, আর নারীদের ক্ষেত্রে হচ্ছে এটা প্রায় 44 কেজি। আপনারা এটা ধরে রাখবেন, এটা হচ্ছে ওজন এবং উচ্চতার যে স্কেলটা দেয়া রয়েছে এটা। এই গেল হচ্ছে আমাদের ওজন এবং উচ্চতা। তাহলে আমাদের পুলিশ বা আনসারে যদি অ্যাপ্লাই করতে চাই, ছেলেদেরকে অবশ্যই 5 ফিট 4 ইঞ্চি, মেয়েদেরকে হতে হবে 5 ফিট। অন্যান্য যে ইয়াগুলো রয়েছে, ক্যাডারগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে ছেলেদের 5 ফিট আর মেয়েদের হচ্ছে 4 ফিট 8 ইঞ্চির একটু বেশি। এই হচ্ছে আমাদের বয়স এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কথাবার্তাগুলো, এগুলো গেল। এরপরে যে জায়গাটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে বিসিএস এর ফর্ম। 3টি অংশ, বিসিএস এর ফর্মে 3টা অংশ, এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বিসিএস এর যে ফর্মটা আমরা ফিল আপ করবো, এই ফর্মটা ফিল আপের জন্য 3টা অংশ রয়েছে। প্রথম যে অংশটা রয়েছে 1 নাম্বার, এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন দিতে হয়, পার্সোনাল ইনফরমেশন দিতে হয়। 2 নাম্বার যে অংশটা রয়েছে, এখানে হচ্ছে আমাদের দিতে হয় একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশন। পার্সোনাল ইনফরমেশন কি, আপনার নাম কি, আপনার বাপের নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার গ্রাম কি, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, এগুলো হচ্ছে এক্সেট্রা এক্সেট্রা। আর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন কোনগুলো? একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে আপনার এসএসসি রেজাল্ট কি, ইন্টার রেজাল্ট কি, কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছেন, এগুলো হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন। আর 3 নম্বরে হচ্ছে ক্যাডার চয়েস। ক্যাডার চয়েস, এই যে ক্যাডার চয়েসটা, এই জায়গাটাই হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট জায়গা, এবং এখানে আমরা প্রায় সময়ে হচ্ছে বেশ কিছু ভুল করে থাকি। এই ক্যাডার চয়েসটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। ক্যাডার চয়েস কি? ক্যাডার চয়েস হচ্ছে এই যে ক্যাডারগুলো এবারের ইয়াতে রয়েছে, আপনার পছন্দ কি, আসলে আপনি কি জন্য বিসিএসটা দিচ্ছেন? আপনি কি পুলিশ হওয়ার জন্য দিচ্ছেন, নাকি আপনি ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য দিচ্ছেন, নাকি আপনি ফরেন ক্যাডার হওয়ার জন্য দিচ্ছেন? এটা হচ্ছে জাস্ট নিজের উপর এই চয়েসটা থাকে। সো এই চয়েসটা দেওয়ার জন্য এইখান থেকে আমরা ক্রম অনুযায়ী দিতে পারি। তবে ক্যাডার দেওয়ার ক্ষেত্রে একটা ফ্যাক্ট আমাদের মাথায় রাখতে হবে, এই ক্যাডারগুলোর মধ্যে সবচেয়ে দামি ক্যাডার যদি বলা হয় তাহলে পররাষ্ট্র ক্যাডার। কেন? এখানে সিট কম, এবং এদের নিয়োগ প্রক্রিয়ার পরে যে প্রমোশন প্রক্রিয়া হচ্ছে, পদোন্নতি রয়েছে, এগুলো খুব ফাস্ট। এই জন্য এই ক্যাডারটার জন্য সবচেয়ে বেশি যুদ্ধ হয়। এরপরেই যে 2টা ক্যাডার আছে, এটা হচ্ছে পুলিশ এবং প্রশাসন। এটা যার যার চয়েসের উপর, যাদের প্রশাসন পছন্দ, যাদের অনেক ফ্যাসিনেশন আমি পুলিশ অফিসার হব, আমারই যেমন 44 বিসিএস এ বা 43 44 45 তিনটাতেই পুলিশ ক্যাডারই দেওয়া ছিল। সো এই পুলিশ হচ্ছে
আপনাদের চয়েসে দিতে পারেন অথবা ম্যাজিস্ট্রেট। এরপরে হচ্ছে আছে যেগুলো সেগুলো হচ্ছে আনসার বা নিরীক্ষা বা কর বা শুল্ক এগুলো। এখন কথা হচ্ছে যে আপনি সাপোজ কোনো কারণে, আমার সাবজেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সো আমার হচ্ছে প্রফেশনাল ক্যাডার নাই, আপনার সাবজেক্ট হয়তো বা বোটানি বা জুলজি, আপনার টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার বা শিক্ষা ক্যাডার আছে আপনার। হ্যাঁ, সো শিক্ষা ক্যাডার যদি আপনার থাকে, আপনি চিন্তা করছেন যে আমার ইচ্ছা আছে আমি শিক্ষা ক্যাডার, আমি যদি হই টিচার হই ভালো, কিন্তু পুলিশ বা ম্যাজিস্ট্রেটও যদি হয়ে যায় তাহলেও ভালো। তো আপনি কি করছেন, আপনার যেহেতু শিক্ষা ক্যাডার আছে, আপনি সবার আগে চয়েস লিস্টের মধ্যে শিক্ষা ক্যাডার দিয়েছেন, এরপরে দিয়েছেন হচ্ছে পুলিশ। তো আপনার মনে হতে পারে যে আমি হয়তো বা শিক্ষা ক্যাডার যদি কোনো কারণে মিস যায় আমি পুলিশটা পেয়ে যাব, বা হচ্ছে আপনার এরকম একটা চয়েস দিয়েছেন আপনি। দুইটা আমি ক্ষেত্র দেখাই, একটা হচ্ছে আপনি প্রথমে দিয়েছেন শিক্ষা, তারপরে দিয়েছেন পুলিশ। আরেকটা ক্ষেত্রে আপনার নাই, টেকনিক্যাল কোনো ক্যাডার নাই, আপনি শুধুমাত্র জেনারেল ক্যাডার। তো জেনারেল ক্যাডারে আপনি আগে দিয়েছেন হচ্ছে আপনার পছন্দ যে আপনি হচ্ছে পরিবার পরিকল্পনা ক্যাডার করবেন, পরিবার পরিকল্পনা, তারপরে দিয়েছেন আপনি হচ্ছে পুলিশ। এরকম করে আপনি ক্যাডার চয়েসটা দিয়েছেন যে পরিবার পরিকল্পনা আমার পছন্দ, এইটা কোনো কারণে পাইলে পাইলাম, না পাইলে আমি কোনো কারণে পুলিশ হইলেও সমস্যা নেই, আমি পুলিশ হব। যার কারণে কি হবে, সাধারণত যে জিনিসটা হয় সেটা হচ্ছে, এই ক্ষেত্রে আমি আগে বর্ণনা করি, যদি আপনি শিক্ষা ক্যাডার উপরে দেন তাহলে আপনার মার্ক যতই ভালো থাক না কেন আপনার পুলিশ ক্যাডার পাওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই। কেন নেই? কারণ সাধারণত শিক্ষা ক্যাডার, ওই যে টোটাল বললাম আমি 900 200 1100 মধ্যে কেউ যদি 600 মার্ক পায়, আমি ধরলাম সেই হচ্ছে শিক্ষা ক্যাডার হবে। হ্যাঁ, এই 600 মার্ক পেলে শিক্ষা ক্যাডার হবে। অন্যদিকে পুলিশ পেতে গেলে কিন্তু মার্কের প্রয়োজন হয়, হয়তোবা আমি ধরলাম এখানে 670 এর মতো। হ্যাঁ, 670 মার্ক পেয়ে পুলিশ ক্যাডার হতে হয়। এখন আপনার তো মার্ক হচ্ছে 600 পেলে আপনি শিক্ষা ক্যাডার হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার যেহেতু প্রথম পছন্দ শিক্ষা ক্যাডার, যার কারণে আপনি এই 600 যে ক্রাইটেরিয়া রয়েছে এইটা পূরণ করে আপনি যতই উপরে পান না কেন, সেটা আপনি 670 পান অথবা 680 পান অথবা 700ই পান না কেন, আপনাকে আপনার প্রথম ক্যাডার দেয়া হবে, অর্থাৎ শিক্ষা ক্যাডার দেয়া হবে। আর যেহেতু আপনি পুলিশ সেকেন্ডে দিয়েছেন, আপনি জানেন 670 পেলে পুলিশ ক্যাডার পাওয়া সম্ভব, কিন্তু যেহেতু এটা আপনার পছন্দের তালিকায় নিচে রয়েছে, এত বেশি মার্ক পাওয়ার পরেও এই জন্য আপনাকে পুলিশ না দিয়ে আগে শিক্ষা দেয়া হবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য পছন্দের ক্রম যখন আমরা দেব তখন এমন ভাবে সাজাবো যে যেই ক্যাডারগুলোর গুরুত্ব বা প্রায়োরিটি বেশি সেগুলোকে উপরের দিকে দেব, অন্যগুলোকে নিচের দিকে দেব। হ্যাঁ, তবে আপনার ডেডিকেশন থাকতে পারে, আপনি কি হয় হোক আপনার মানে আপনি হচ্ছে টিচার হবেন বা আপনার শিক্ষা ক্যাডার খুবই পছন্দের, আপনার অত পাওয়ারের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, সেই ক্ষেত্রে আপনি শিক্ষা ক্যাডার দিয়ে নিচের দিকে এই ভালো ভালো ক্যাডারগুলো না দিয়ে একদম নর্মাল কয়েকটা ক্যাডার আপনি দিতে পারেন। কারণ আপনার এই শিক্ষার পরে পুলিশ প্রশাসন এগুলো যদি আপনি দেন, এটা আপনার জন্য একটা ডিসক্রেডিট হবে এবং আপনাকে ভাইভা বোর্ডের মধ্যে কিন্তু মানে বিভিন্নভাবে প্রশ্ন করে আটকায় দিতে পারে যে আপনি শিক্ষা দেওয়ার পরে কেন পুলিশ প্রশাসন দিয়েছেন, আপনার কি কোনো আইডিয়া নাই ক্যাডার চয়েস লিস্ট সম্পর্কে। কিন্তু আপনার যদি শিক্ষার পরে এগুলা না দেন তাহলে আপনি বোর্ডলি বলতে পারবেন যে স্যার আমার হচ্ছে শিক্ষক হওয়ারই স্বপ্ন ছিল সব সময়, এই জন্য আমি হচ্ছে শিক্ষা ক্যাডার দিয়েছি। সেম ওয়েতে আমি এই যে পরিবার পরিকল্পনা এবং পুলিশের ক্ষেত্রে আসি, যাদের শুধু জেনারেল ক্যাডার, সাপোজ কোনো কারণে পরিবার পরিকল্পনা ক্যাডার পাওয়ার জন্য আমাদের মার্কের প্রয়োজন হয় হচ্ছে 610 প্রয়োজন হলো, আর পুলিশ ক্যাডার পাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে আমাদের 640 এবারের জন্য ধরলাম। এখন কোনো কারণে আপনি আপনার মনে মনে চিন্তা করেছিলেন, আরে আমি সহজ ক্যাডারটা যদি উপরে দেই তাহলে হচ্ছে আমার ফার্স্ট চয়েস না হয়ে সেকেন্ড চয়েস বা থার্ড চয়েস তো আসতে পারে। এরকম একটা কিন্তু অনেকের নতুন মেন্টালিটি, যারা নতুন আছে তারা চিন্তা করতে পারে যে আমি নর্মাল ক্যাডারগুলো প্রথমের দিকে দেবো, কারণ ফার্স্ট চয়েস পাওয়ার জন্য তো অনেক মার্ক প্রয়োজন, আমি তো অনেক মার্ক না পাইতে পারি, কম মার্ক পেয়ে আমি সেকেন্ড বা থার্ড চয়েস হয়তো বা যাবো। এই জন্য আমি পরিকল্পনা দিছি 1 নম্বরে, দ্বিতীয় তৃতীয় নম্বরে দিছি পুলিশ প্রশাসন। কিন্তু এই মার্ক ডিস্ট্রিবিউশনটা এইভাবে হয় না, বা হিসাব এইভাবে করা হয় না। কিভাবে হিসাব করা হবে, আপনি পরিবার পরিকল্পনা প্রথমে দিয়েছেন, আপনি মার্ক পেয়েছেন সাপোজ 650, তো 650 এর যেহেতু পুলিশ 640, তার মানে 640 মার্কটা পেলেই কিন্তু আপনি পুলিশ হয়ে যাচ্ছেন, আপনি তার চেয়েও বেশি মার্ক পেয়েছেন, তার মানে আপনার পুলিশ আসার সম্ভাবনা 100% আছে। কিন্তু যেহেতু আপনি পরিবার পরিকল্পনা প্রথমে দিয়েছেন চয়েস লিস্টের, অর্থাৎ আপনি আর যাই হোক না কেন আপনাকে কোনোভাবেই অন্য কোনো ক্যাডার দ্বিতীয় বা তৃতীয় নাম্বার ক্যাডার দেয়া হবে না, আপনি এই প্রথম ক্যাডারটা পাবেন, অর্থাৎ পরিবার পরিকল্পনা পাবেন। যার কারণে আমরা যখন এই যে অতিরিক্ত চালাকি করতে গিয়েছি যে পরিবার পরিকল্পনা দেব, কম মার্কে পরিবার পরিকল্পনা হবে, নাইলে তো পরেরগুলো দেব, পরেরগুলো জীবনেও পাবে না। কারণ আরেকটা ভুল আমরা প্রায় সময় করি, সেটা হচ্ছে যে ক্যাডার চয়েস দেওয়ার সময় আমরা প্রথম কয়েকটা লিস্ট দিয়ে দেই, বাকিগুলো আমার এত বেশি পছন্দের ক্যাডার না জন্য দেই না। এটা একটা মারাত্মক ভুল, ক্যাডার চয়েস লিস্টের মধ্যে সকল ক্যাডার না দেয়া।
কেন ভুল আমি একটু যদি বলি, তাহলে সাপোজ আপনি হচ্ছে এই যে প্রথম 8টা ক্যাডার পর্যন্ত আপনি ক্যাডার চয়েস লিস্টের মধ্যে দিয়েছেন এবং 8 নাম্বার যে রেলওয়ে ক্যাডার এইটা পাওয়ার জন্য আপনার মার্কের প্রয়োজন 610 মার্ক। ওকে, এরপরে যে ক্যাডারগুলো রয়েছে, সাপোজ এই যে তথ্য ক্যাডার পাওয়ার জন্য 608 মার্ক দরকার, এরপরে হচ্ছে ডাক ক্যাডার পাওয়ার জন্য 605 মার্ক দরকার এবং সর্বশেষ খাদ্য ক্যাডার পাওয়ার জন্য 600 মার্কের প্রয়োজন। ওকে, এটা হচ্ছে মার্কের প্রয়োজন। এখন আমার কথা হচ্ছে, যদি আপনি এই পর্যন্ত লিস্টের মধ্যে দেন, অর্থাৎ 610 পর্যন্ত মার্ক পেলে আপনি ক্যাডার হবেন, কোনো কারণে আপনি 608 পেয়েছেন, এখন 608 পেলে আপনি তথ্য ক্যাডার পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি ঘাউরামো করে বা হচ্ছে একগুয়েমো করে চিন্তা করছেন নিচের গুলো আমি না দেই, যার কারণে যেহেতু আপনি 608 পেয়ে তথ্য ক্যাডার পাওয়ার কথা ছিল, কিন্তু আপনি যেহেতু আপনার চয়েস লিস্টের মধ্যে এটা দেননি, ডিরেক্ট আপনি এখান থেকে চলে যাবেন নন ক্যাডার লিস্টের মধ্যে, আপনার চলে যাবে নাম। কেন চলে যাবে? কারণ আপনি তো চয়েস লিস্টের মধ্যে এটা দেননি, যার কারণে আপনি এই মার্কটা পেয়েছেন, কিন্তু পাওয়ার পরেও আপনার নাম আর ক্যাডার লিস্টে আসবে না, নন ক্যাডার লিস্টে হবে। আর আপনারা জানেন নন ক্যাডার এখন অনেক কম পোস্ট, মাত্র 201টা পোস্ট হচ্ছে এবারে 47তম বিসিএস এ। ওকে, সো আরেকটা আপনার ফ্রেন্ড যে কিনা মাত্র 600 মার্ক পেয়েছে, কিন্তু সে লিস্টের মধ্যে তার প্রথমের পছন্দগুলো ইচ্ছা মতো সাজায়, তারপরে ইচ্ছা মতো এই জিনিসগুলো একদম লাস্ট পর্যন্ত দিয়েছে, সে পেয়েছে 600 মার্ক, আর 600 মার্ক পেলে খাদ্য ক্যাডার আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সে 600 মার্ক পেয়ে কিন্তু খাদ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে। তো এই যে আপনি 608 পেলেন, পেয়েও ক্যাডার হলেন না, আর ইনি 600 পেয়েও হচ্ছে ক্যাডার হলো, এটার কারণ কি? কারণ ইনি লিস্টের মধ্যে যতগুলো জেনারেল ক্যাডার ছিল সবগুলো লিস্টের মধ্যে দিয়ে দিয়েছিলেন, যার কারণে। এই জন্য সবচেয়ে চালাকি হবে বা সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হবে, আপনার যে পর্যন্ত ক্যাডার পছন্দ সেই পর্যন্ত একটা সিরিয়াল করেন, তারপরের ক্যাডারগুলো উল্টাপাল্টা ভাবে হোক বা যেভাবে হোক না কেন অন্ততপক্ষে ক্যাডার লিস্টের মধ্যে, চয়েস লিস্টের মধ্যে রাখবেন, তাহলে অন্ততপক্ষে একটা কাট মার্ক পর্যন্ত আপনি পেলে কিন্তু ক্যাডারের নাম চলে আসবে, নতুবা আপনার একদম নন ক্যাডারে কিন্তু নাম চলে যাবে। সো এইটা দিকটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সো এই হচ্ছে আমাদের আজকের যাবতীয় আলোচনা। বিসিএস কি, ক্যাডার কত ধরনের, পরীক্ষায় মান বন্টন, পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অযোগ্যতা, তারপরে হচ্ছে বয়স, স্বাস্থ্য, তারপরে বিসিএস এর ফর্মের 3টা অংশ, ক্যাডার চয়েস, সবকিছু নিয়ে আলোচনা করার ট্রাই করলাম। আমার ফেসবুক পেজ প্রিসাইজ পাবলিকেশনে আরো ডিটেইল এগুলা নিয়ে, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ভিডিও আমি ছাড়ার চেষ্টা করব এবং লাইভ ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি। সো আমার মনে হয় যে আপনারা এখান থেকে উপকৃত হলেন, আর উপকৃত হলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।